একটা লুটেরা গোষ্ঠী পুঁজিবাজার থেকে অর্থ লুট করার জন্য এই জন্য ক্যাপিটাল মার্কেটটা তৈরি করা হয় এবং এক ধরনের নানান উৎসাহ উদ্দীপনা দেখে মানুষকে ডেকে নিয়ে আসা হয় এবং পরে সবাই পুঁজি হারিয়ে সরে যায়। কথা ছিল উল্টা, যে এটা আমরা যেটা বারবারই বলি যে ব্যাংক থেকে লম্বা সময়ের আসলে ঋণ দেওয়া যায় না, কারণ ব্যাংক স্বল্প সময়ের ডিপোজিট নেয়। তো আমরা চেয়েছিলাম বা পৃথিবীর দেশে দেশে পুঁজি বাজার থেকেই পুঁজিটা যোগান হবে, শিল্প পুঁজি, সেটা হয় না। তো আমরা আশা করি যে এই সরকারের আমলে, আমরা প্রফেসর ইউনূসের সরকারের আমলে প্রত্যাশা করি যে এখানে একটা বড় ধরনের সেই ধরনের ব্যবস্থা তৈরি করা হবে যার মধ্য দিয়ে পুঁজিটা, শিল্প পুঁজি যোগানটা ক্যাপিটাল মার্কেট থেকে আসবে। তো সেই রিফর্ম কিছু শুরু হয়েছে, বিএসসি চেয়ারম্যানকে সরিয়ে নতুন বোর্ড করা হয়েছে। আপনি কিভাবে দেখেন, অগ্রগতিটা কি এবং ঠিক ধারায় কাজ চলছে কিনা আপনি যদি শুরু করেন। আপনাকে ধন্যবাদ। আসলে আমরা অনেকেই প্রত্যাশাটা অনেক বেশি রেখেছি, যেহেতু আমরা অনেক একটা লম্বা সময়ে থাকা একটা সরকারকে যেভাবে ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে উৎখাত করেছে, সেখান থেকে কিন্তু মানুষের প্রত্যাশাটা বেড়ে গেছে যে আমরা যে কোনো কিছু হয়তো করতে পারি। বাট বাস্তবতা হচ্ছে যে আমাদের যেহেতু আর্থিক খাতের মধ্যে ধরেন ব্যাংকিং সেক্টর যদি বলেন বা পুঁজিবাজার, দুটাকেই বলেন, দুই জায়গায় কিন্তু চরমভাবে একটা বিশৃঙ্খলা লম্বা সময় ধরে চলছিল এবং এটা কিন্তু এককভাবে প্রধান একজন ব্যক্তিকে সরিয়ে দিয়ে আরেকজন ব্যক্তিকে আনলেই যে চেঞ্জ হবে তা না, কারণ তার সাথে কিন্তু শুধু উনি একা ছিলেন না। আপনি যদি একটা এক্সাম্পল দেই যে পুরো প্রসেসটার সাথে কিভাবে কারা ইনভলভ, ধরেন আমরা যখনই দেখলাম যে ইকুইটি মার্কেটের পাশাপাশি বন্ড মার্কেট নিয়ে আমরা যখন কাজ করব, তখনই কিন্তু আমাদের উল্লেখযোগ্যভাবে সুকুক নামের যে বন্ডটা ৩,০০০ কোটি টাকা মানুষের কাছ থেকে রেজ করেছে, তখন কিন্তু তার সাথে অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করেছে। নাম্বার ওয়ান হচ্ছে ধরেন যারা ইস্যু ম্যানেজার ছিল, তারা কিন্তু এটাকে সুন্দর একটা প্রসপেক্টার লিখেছে। আবার এটার কাস্টোডিয়ান ছিল, যেহেতু এটা অ্যাসেট ব্যাক, এটার কাস্টোডিয়ান ছিল আইসিবি। আইসিবির দায়িত্ব ছিল এটার এগেনস্টে সালমান এফ রহমানের কাছ থেকে অ্যাসেট বুঝে নেওয়া। এখন উনি অ্যাসেট সালমান এফ রহমানের দখলে ছিল, উনি বুঝে নেয় নাই, কিন্তু জনগণের কাছে কিন্তু টাকা চলে গেছে। এখানে প্রাতিষ্ঠানিকভাবে 70% অফ টোটাল ৩,০০০ কোটি, মানে ২১০০ কোটি টাকা কিন্তু প্রতিষ্ঠানের জন্য পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেছে। তার জন্য তারা বাংলাদেশ ব্যাংকের তখন একটা সার্কুলার জারি করলো যে এটাকে এক্সপোজারের বাইরে রাখা হবে ইনসেন্টিভ দেওয়ার জন্য। তাহলে যেহেতু প্রত্যেকের একটা লিমিট আছে ইনভেস্টমেন্ট করার, তাহলে ওই জায়গাটায় কিন্তু তাহলে বাংলাদেশ ব্যাংক ইনভলভ হয়ে গেল। ট্যাক্স অথরিটি বলবো এটা নন ট্যাক্স হবে, এনবিআর একটা ইনভলভমেন্ট চলে আসলো। তাহলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সেন্ট্রাল ব্যাংক, এনবিআর, রেগুলেটর সবাই মিলে কি করলো, কার হাতে দিল, প্রতিষ্ঠানের যে লিকুইড ফান্ডটা ছিল সেটাকে একটা জায়গায় বন্ধ করলো, আর ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশের মধ্যে যে অংশটুকু এখানে বিনিয়োগ করছে তাদেরও কিন্তু ওইটা একটা স্টাক হয়ে গেল। এটা একটা এক্সাম্পল মাত্র। এখন আমরা বলবো যে উপর থেকে আমরা একজনকে সরিয়ে দিব, ভালো কিছু চাইবো, বাট ভালো কিছু চাওয়ার মতো তো এখনকার যে এনভায়রনমেন্ট, তাতে নতুন কমিশন এসেই বড় বড় দুইটা কাজ করেছে। প্রথম কাজটা হচ্ছে তারা ডিএসসির বোর্ডটা রিস্ট্রাকচার করছে। এটা 3বারের বার করার পরেও কিন্তু এখনও আপ টু দ্যাট মার্ক হয় নাই, এখনও কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে যেটা সেটা আছে। তার মানে এখানে কিন্তু শুরুতে বোঝাচ্ছে যারা এই কাজটা করছে তারা এই ব্যাপারে দক্ষ না, নাম্বার ওয়ান। নাম্বার টু, 12টা স্ক্রিপ্ট নিয়ে আমি যে একটা বিরাট কমিটি করতে দেখলাম, সেই কমিটিও কিন্তু তাদের জুরিসডিকশন যা আছে তাতে কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিস, যেখানে তাকে বাংলাদেশ ব্যাংকের ইস্যুকে ধরতে হবে অথবা অন্যান্য আরও সংস্কারকে ধরতে হবে, বিসেকের একটা কমিটির মাধ্যমে কিন্তু এটা ধরা সম্ভব না। এটা হওয়া উচিত ছিল একটা ইন্ডিপেন্ডেন্ট বডি ফর্মুলেটেড বাই গভর্নমেন্ট, যে আমরা যেহেতু পুঁজিবাজারটা একটা সিগনিফিকেন্ট, যদিও জিডিপির হিসাবে মাত্র 10% বা 11% হচ্ছে টোটাল এটার মার্কেট সাইজ, তাহলে এইখানে কিন্তু সরকার সেই কারণে কিন্তু খুব একটা নজর দেয় না। বাট যদি সরকার মনে করতো যে এখানে বিগত 15 বছরে প্রচুর দুর্নীতি, লুটপাট, টাকা পাচার অনেক কিছু হয়েছে, এটার জন্য কিন্তু আলাদা একটা কমিশন করা দরকার ছিল, যে কমিশনের কাজ হতো যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতো এবং তারা হচ্ছে সবাই এক্সপার্ট লোকজন। ইন্ডিপেন্ডেন্ট বলতে যে তার কোনো এখানে ইন্টারেস্ট নাই, অন্যদিকে আবার ব্যাপারটা সে বোঝে। দুটার কম্বিনেশন নিয়ে যখন আপনি একটা কিছু করতেন, তখন কিন্তু কারণ আমরা প্রায়ই শুনি যে বিভিন্ন সময় যে 15 বছর কাজ হইতে তাদের বিসেকের কিছু কর্মকর্তা জড়িত ছিল, এরপর আমরা শুনেছি ডিএসসির কর্মকর্তারা জড়িত, অনেকের নামে আমরা বিভিন্নভাবে শুনেছি। কিন্তু আমরা যখন কমিটি করব তাদেরকে যদি এর মধ্যে রাখি, তাহলে তারা কীভাবে ইন্ডিপেন্ডেন্টলি বের করে নিয়ে আসবে? কিন্তু এই তথ্যটা কি হচ্ছে, এই তথ্যের কারণে ক্ষতি হচ্ছে কার? সাধারণ বিনিয়োগকারীর। কারণ সাধারণ বিনিয়োগকারী তো এটা 15 বছরের যে প্যাটার্ন দাঁড়াচ্ছে, হুট করে তো সে তার এটা চেঞ্জ করতে পারবে না। এবং নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরপরই যখন দেখা গেলো এগুলোর সম্পর্কে ওপেনলি আপনি কমিটি ডিসক্লোজ করে দিলেন, তখন কিন্তু ওই স্টকগুলোতে নতুন করে কেউ বিনিয়োগ করবে না। তাহলে এতদিন যারা ট্রেডিংয়ে ছিল তাদের ফান্ড সাইজ কিন্তু ডেলি হাফ হয়ে যাচ্ছে, আরও নিচে নেমে যাচ্ছে, কারণ এখানে তো কেউ বিনিয়োগ করবে না, যেহেতু নামগুলো জেনে গেছে। আবার নতুন করে যারা টাকা নিয়ে আসতেছে, তারা ফ্রেশ ফান্ড নিয়ে আসতেছে, ওইখানেও মার্কেটে যারা আছে তারা পার্টিসিপেট করতে পারছে না। তাহলে এই পুরো বিষয়টাকে আপনি যদি বাজারকে মনে করেন, এখন নিয়ন্ত্রণ সংস্থার কাজ কি? সে প্রথমে একটা কথা এসে বলতে পারতো যে আমরা বাজারে সুশাসন নিশ্চিত করবো, তার জন্য যা যা করণীয় তা করবো। এই কাজটা উনি পরে ভেতরে ভেতরে কাজটা করার ওনার দরকার ছিল। বাট পাবলিকলি আপনি অনেক বিশাল কিছু আয়োজন দেখালেন, এখন এর থেকে প্রাপ্তি কি? এখান থেকে যা পাবেন সেটা কি আদৌ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে কম্পেনসেট করতে পারবেন?